in progress. শোনা আমার যাচ্ছে? কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। ঈদ মুবারক সবাইকে। ঈদ কেমন হলো তোমাদের? ভালো হয়েছে ঈদ? আচ্ছা, এই ব্যাচে কতজন স্টুডেন্ট? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, স্যার শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। তোমরা স্টুডেন্ট কতজন এই ব্যাচে? স্যার 50 মতো। 50 মতো। বাকিরে কই? 50% এর কম, 21 জন পার্টিসিপেন্ট। হ্যাঁ, আজকে আমরা তো ক্লিনিক্যাল ক্লাস আসলে অনলাইনে নেওয়াটা খুবই মানে কি বলবো এটাকে, ক্লিনিক্যাল ক্লাস হওয়া উচিত আসলে ওয়ার্ডে। কিন্তু আমার করোনার সময় তোমাদের আসলে ক্লিনিক্যাল ক্লাসগুলো খুব ঝামেলা হয়ে যাচ্ছে। এগুলা অনলাইনে তোমরা আসলে লেকচার ক্লাসের মতো হয়ে যাবে আর কি। এটা আসলে হাতে কলমে শিক্ষা যদি দিতে পারতাম, কিভাবে তোমরা একটু ট্রাকিয়ারটা দেখবা, কিভাবে অ্যাপেক্স বিটা প্যালপেট করবা, কিভাবে পারকাস করবা, এগুলো যদিও থার্ড ইয়ারে করছো, বাট একটু রিক্যাপিচুলেট করা দরকার আর কি। হ্যাঁ, ঠিক আছে। তো আজকে আমাদের টপিকসটা হলো প্লুরাল ইফিউশন, তাই তো? নাকি প্লুরাল ইফিউশন পড়বো আমরা। প্লুরাল ইফিউশন সাথে হচ্ছে তোমার প্যারানিউমোনিক ইফিউশন, তারপর হচ্ছে তোমার ব্রঙ্কিয়াল কার্সিনোমা, আর হলো টিউবারকুলোসিস। এই তিনটা টপিকস কভার করে আমরা আজকে প্লুরাল ইফিউশন পড়বো, ঠিক আছে? তো আমরা আজকে লং কেসটা নিব। লং কেসে আমরা এই প্লুরাল ইফিউশনটা করব, আমরা ডিসকাশন করব, ঠিক আছে? তো এখন এটা শুরু করার আগে আমি কিছু বেসিক জিনিসপত্র তোমাদেরকে বলতে চাই। সেটা হচ্ছে, তোমরা থার্ড ইয়ার থেকে শুরু করছো, কোন একটা পেশেন্টের যখন আমরা লং কেস বা কেস হিস্ট্রি নেব, তখন আমরা কতগুলা পয়েন্টে আমরা করি। যেমন আমরা হিস্ট্রির মধ্যে একটা পার্টিকুলার অফ দ্য পেশেন্ট, হ্যাঁ, পার্টিকুলারস অফ দ্য পেশেন্ট নিই। দেন হচ্ছে তোমার হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস, আর অথবা আমরা এটাকে বলবি প্রেজেন্টিং কমপ্লেইন বলি। তারপর হচ্ছে তোমার হিস্ট্রি অফ প্রেজেন্ট, হ্যাঁ হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস বলবো। তারপর পাস্ট ইলনেস, তারপরে তোমার কিছু ড্রাগ হিস্ট্রি, সোশ্যাল হিস্ট্রি, পার্সোনাল হিস্ট্রি, ঠিক আছে? এইগুলা এইভাবে আমরা পেশেন্ট কাছ থেকে আমরা নিব। হ্যাঁ, ঠিক আছে। কারণ হচ্ছে আমরা জানি হিস্ট্রি তোমার 50% ডিজিজ ডায়াগনোসিস তোমার হয়, আর বাকি তোমার 30% হলো তোমার ফিজিক্যাল এক্সামিনেশন করে, আর বাকি তোমার 20% হলো তোমার আদার ইনভেস্টিগেশন করে, ঠিক আছে? তো আমাদের হিস্ট্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা যখন কোন একটা পেশেন্টের কেস হিস্ট্রি নেব, তখন আমাদের কিছু কতগুলো পার্টিকুলার পয়েন্টে আমাদেরকে মানে হিস্ট্রি নিতে হবে, যাতে করে যেটা আমাদেরকে তোমার ডায়াগনোসিস করতে আমাদের হেল্প করবে, ঠিক আছে? সেরকমই তো আজকে আমাদের টপিকসটা প্লুরাল ইফিউশন। তো এখন একটা প্লুরাল ইফিউশনের পেশেন্টের আমরা কি পার্টিকুলার্স থেকে আমরা কি অ্যাসেস করতে পারি বা কি গেস করতে পারি। হ্যাঁ, তো এখন আমরা যদি কনসিডার করি পেশেন্টের এজ গ্রুপ, হ্যাঁ, এজ গ্রুপ যে ইয়াং যদি এজ হয়, তাহলে প্লুরাল ইফিউশনের ইটিওলজিটা এক ধরনের হবে। আর যদি তোমার মিডল এজ বা এল্ডারলি পিপল হয়, সেক্ষেত্রে তোমার ইটিওলজিটা ডিফারেন্ট হবে, ঠিক আছে? সেরপর আমি একটা পেশেন্ট ধরো তোমার 20 to 25 ইয়ার্স মেল পেশেন্ট যদি হয়, সে যদি তোমার প্লুরাল ইফিউশন নিয়ে আসে, সাসপেক্টেড প্লুরাল ইফিউশন, সেক্ষেত্রে আমাদের যদি তুমি প্রথম যদি কনসিডার করো প্লুরাল ইফিউশনের কারণ, তাহলে তোমাকে চিন্তা করতে হবে ইট কুড আমরা যদি প্রথমে এই পেশেন্টটা যদি 25 বছরের পেশেন্ট হয়, তাহলে আমরা এটাকে যদি প্রথমে ব্রঙ্কিয়াল কার্সিনোমা চিন্তা করি, তাহলে আওয়ার অ্যাজাম্পশন শুড বি রং, উইল বি রং, ঠিক আছে? তো আমাদেরকে এজ কনসিডার করে আমাদেরকে সেভাবে
আমাদের ইটিওলজিটা মাথার মধ্যে আমাদেরকে চিন্তা করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা ডায়াগনোসিসটা আমরা প্রপার করতে পারবো। হ্যাঁ, তাহলে এই ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো পার্টিকুলারস আমাদের অবশ্যই আমাদের একটা হেল্প করবে ফর দা ডায়াগনোসিস প্রপারলি। হ্যাঁ, এন্ড দেন ধরো যে তোমার সেক্স, মেল পেশেন্ট, ফিমেল পেশেন্ট। যদি ফিমেল পেশেন্ট হয়, যদি প্লুরাল লিফিউশন নিয়ে আসে, ঠিক আছে, তাহলে আমরা এই পেশেন্টের কিছু অন্যান্য ডিজিজ যেমন রিউমাটোলজিক্যাল ডিজিজ গুলা, এসএলই, রিউমাটয়েড আর্থ্রাইটিস, এটা আমরা কনসিডার করব। ঠিক আছে, কনসিডার করতে পারি। কিন্তু যদি এই সেম এজ গ্রুপে যদি মেল পেশেন্ট হয়, তাহলে আমরা এসএলইটা আমরা চিন্তা করব না। ঠিক আছে, কাজেই তাহলে পার্টিকুলারসে আমাদের অবশ্যই একটা ইম্পর্টেন্ট ক্লু দেবে ফর দ্য ডায়াগনোসিস অফ দ্য পেশেন্ট। ঠিক আছে, এখন এরপরে আমাদের পার্টিকুলার থেকে আমরা এটুকুই আমরা অ্যাসেস করতে পারি। এরপর আমাদের প্রেজেন্টিং কমপ্লেন থেকে আমরা কিছুটা ধরো যে তোমার গেস করতে পারি। হ্যাঁ, সেরপর পেশেন্টের যদি লঙ্গার ডিউরেশন হিস্ট্রি হয়, লঙ্গার ডিউরেশন, সেরপর হিস্ট্রিটা তার হলো যে 3 মাসের জ্বর আছে, তাহলে আমরা পেশেন্টকে আমরা প্যারানিউমিক ইনফিউশন চিন্তা করবো। ঠিক আছে, কাজেই এই হিস্ট্রি, তোমার হিস্ট্রি অফ প্রেজেন্টিং ইলনেসের উপরে তোমার আমরা কিছুটা ক্লু পেতে পারি ফর দ্য ডায়াগনোসিস। ঠিক আছে, তাহলে সেরপর ধরো একটা পেশেন্ট যদি আসে, ইয়াং পেশেন্ট, হিস্ট্রি অফ হাই ফিভার, তোমার হলো ফর 15 ডেজ, সাথে যদি আমরা প্লুরাল লিফিউশনের ফিচার পাই, তাহলে আমরা এটাকে উইল কনসিডার ইট ইজ দ্য প্যারানিউমিক ইনফিউশন। আর যদি এটা যদি বলা হয় লো গ্রেড ফিভার উইথ ইভিনিং রাইজ অফ টেম্পারেচার উইথ সোয়েটিং যদি থাকে পেশেন্টের, ওয়েট লস যদি থাকে পেশেন্টের, ঠিক আছে, তাহলে যদি হয় তাহলে এটাকে আমরা টিউবারকুলোসিস হিসেবে আমরা কনসিডার করব। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে প্রেজেন্টিং কমপ্লেনটাকে আমরা দেখে আমরা কিছু আমাদেরকে অবশ্যই আমরা ডিজিজ ডায়াগনোসিস করার জন্য আমরা একটা ক্লু পেতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের হিস্ট্রি থেকে আমাদেরকে ডিসিশন নিতে হবে যে আমাদের ডায়াগনোসিস কি হবে, ডায়াগনোসিসটা কোন দিকে যাবে, আমাদেরকে সেভাবে নিতে হবে। ঠিক আছে, এরপরে আমাদের হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসের মধ্যে আমাদেরকে অবশ্যই কিছু পজিটিভ ফাইন্ডিংস এবং কিছু নেগেটিভ ফাইন্ডিংস এর মধ্যে আমাদেরকে এগুলা ইনক্লুড করতে হবে। ঠিক আছে, ইনক্লুড করে তারপরে আমাদেরকে যে পজিটিভ গুলা থাকার কথা ছিল সেগুলো মেনশন করতে হবে, এবং যেগুলা আমাদের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের মধ্যে আসার কথা ছিল সেগুলা নেগেটিভ পয়েন্ট গুলোকে আমাদেরকে ইনক্লুড করতে হবে। আমি কিছু এক্সাম্পল দেই। ধরো তোমার আমরা প্লুরাল লিফিউশনের আমরা তো এখানে বললাম যে প্যারানিউমিক লিফিউশন, আমাদের মোস্ট কমন কজেস অফ প্লুরাল লিফিউশন হচ্ছে তোমার একটা হচ্ছে তোমার প্যারানিউমিক লিফিউশন, তারপরে তোমার টিউবারকুলোসিস, তারপরে তোমার হচ্ছে মেলিগনেন্সি, হ্যাঁ, ব্রঙ্কিয়াল কার্সিনোমা, তারপরে পালমোনারি ইনফেকশন, তারপরে হচ্ছে তোমার সাবডায়াফ্রাগমেটিক ডিসঅর্ডার। সাবডায়াফ্রাগমেটিক ডিসঅর্ডারের মধ্যে হচ্ছে তোমার সাবক্লিনিক অ্যাবসেস হতে পারে অথবা পেশেন্টের পেনক্রিয়াটাইটিস হতে পারে। ঠিক আছে, দিস আর দ্য মোস্ট কমন কজেস অফ তোমার ইফিউশন, প্লুরাল ইফিউশন, বাট দেয়ার আর সো মেনি কজেস। ঠিক আছে, আদার কজেস হতে পারে। যেমন একটা পেশেন্টের কি কারণ হতে পারে, তোমার যদি হার্ট ফেলিওর থাকে, হ্যাঁ, কনজেস্টিভ হার্ট ফেলিওর থাকে, সেক্ষেত্রে তার প্লুরাল ইফিউশন হতে পারে। হ্যাঁ, অথবা পেশেন্টের যদি হাইপোঅ্যালবুমিনি বা যদি হয়, হাইপোঅ্যালবুমিনি অনেক কারণে হতে পারে, পেশেন্টের নেফ্রোটিক সিনড্রোম হতে পারে, ঠিক আছে, ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোমের কারণে হতে পারে, সেক্ষেত্রে কিন্তু তোমার প্লুরাল লিফিউশন হতে পারে। হ্যাঁ, অথবা একটা পেশেন্টের ক্রনিক লিভার ডিজিজ আছে, হ্যাঁ, ক্রনিক লিভার ডিজিজ কারণে তার হলো প্লুরাল লিফিউশন হতে পারে। ঠিক আছে, একটা পেশেন্টের ধরো রিউমাটোলজিক্যাল ডিজিজ আছে, তোমার আরএ আছে, এসএলই আছে, সেই ক্ষেত্রে কিন্তু তার হলো প্লুরাল লিফিউশন হতে পারে। হ্যাঁ, তো এই জিনিসগুলাকে আমাদেরকে আমাদের হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস এর মধ্যে আমাদেরকে অবশ্যই এটা অ্যাজ এ নেগেটিভ পয়েন্ট হিসেবে আমাদেরকে নিয়ে আসতে হবে। নিয়ে এসে তারপর আমাকে করতে হবে। হ্যাঁ, আমাদের এক্সক্লুড করতে হবে যে
দিজ আর নট ডিউ টু দিস। আমাদেরকে আমি এটা পরে আসতেছি, আমি হিস্ট্রি যখন একটু বলবো তখন আমরা এটা আসলে বলে ফেলবো, ঠিক আছে? তাহলে আমাদেরকে অবশ্যই ইম্পর্টেন্ট পজিটিভ ফাইন্ডিং মেনশন করতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ উই হ্যাভ টু মেনশন ইম্পর্টেন্ট নেগেটিভ ফাইন্ডিং আমাদেরকে মেনশন করতে হবে কোন একটা লং কেস করার সময়, ঠিক আছে? তাহলে ধরো আমি একটা পেশেন্ট ধরো তোমার 25 ইয়ার্স, একটা ফিমেল পেশেন্ট তোমার কাছে একটা আসলো, 20 দিনে তোমার 1 মাসের জ্বর নিয়ে আসলো, ঠিক আছে? 1 মাসের জ্বর নিয়ে আসলো, তার প্লুরাল ইফিউশন আছে, পেশেন্টের লেফট সাইডে প্লুরাল ইফিউশন আছে। এখন যদি এই পেশেন্টটা যদি তোমার হলো হিস্ট্রি বলতে বলা হয়, বা হিস্ট্রি যদি তোমরা একটা কেস সামারি অথবা যদি বলা হয়, যদি বলা প্রেজেন্ট ইওর কেস, এভাবে যদি কখনো পরীক্ষার সময় যদি বলা হয়, তাহলে তোমাদেরকে কিভাবে হিস্ট্রিটা প্রেজেন্ট করতে হবে আমি তোমাদেরকে একটু রাফলি একটা শর্টলি একটা আমি তোমাদেরকে বলি। সে ফর মিসেস রহিমা বেগম অফ 20 years female hailing from Birol, presented to me with the history of fever for 1 month and left-sided heaviness of the chest for 15 days. ঠিক আছে, 15 days. এখন এই পেশেন্টটাকে আমরা বলবো যে according to the statement of the patient, she was reasonably well 1 month back. Then she developed fever, which is low grade fever, low grade intermittent fever. Fever comes in the morning, comes in the evening, subsides spontaneously or by taking antibiotic. Highest recorded temperature 102 degree Fahrenheit. The fever is subsided with profuse sweating in the midnight. The patient also complained of left-sided heaviness of the chest. Initially, there was a fluidic type of chest pain. Pain is aggravated on movement of the chest, and there is no radiation of the pain to the neck, arm. Later on, the pain disappear, but the patient feel heaviness of the chest. And he feel better on left lateral position, but pain is heaviness increases on right lateral position. Then on inquiry, the patient gives history of anorexia and weight loss, which is significant weight loss. He loses about 5 to 10 kg weight during this period of illness. One inquiry, the patient did not give any history of joint pain, arthritis, did not give any history of past history of jaundice, did not give any history of yellow coloration of urine and eyes. The patient did not give any history of blood transfusion in his past, did not give any history of তোমার সার্জারি। ঠিক আছে, এই কথাগুলা তোমাকে বলে ফেলতে হবে। আরেকটা জিনিস বলতে হবে যে সেটা হচ্ছে পেশেন্ট ডিড নট গিভ এনি হিস্ট্রি অফ palpitation, orthopnea, or dyspnea on lying flat, did not give any history of swelling of the body. এই কথাগুলো বলে ফেলতে হবে, ঠিক আছে, বলার পর। ঠিক আছে, তাহলে এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে আমি এখানে ধরো যে তোমার বললাম যে did not give any history of তোমার yellow coloration of urine and eyes, did not give any history of past history of jaundice, তার মানে আমরা এখানে তার হলো ক্রনিক লিভার ডিজিজটাকে আমরা এক্সক্লুড করে ফেললাম। ঠিক আছে, তারপর হচ্ছে তার হলো সোয়েলিং দেয়া, আমি তার হলো হার্ট ফেলিওরটাকে এবং তার কিডনি ডিজিজটাকে আমি এক্সক্লুড করে ফেললাম। ঠিক আছে, এক্সক্লুড করে ফেললাম। আর পেশেন্টের যেহেতু আর্থ্রাইটিস আছে কিনা, আর্থ্রাইটিস একটা কারণ, এসএলই অথবা রিউমাটয়েড আর্থ্রাইটিসের কারণে তার হতে পারে
তোমার প্লুরাল এফিউশন হতে পারে, এই কথাগুলো আমি এখানে মেনশন করে দিলাম। ঠিক আছে, তাহলে এখন ধরো যে এই পেশেন্টটার লং ডিউরেশন অফ হিস্ট্রি আছে, পেশেন্টের 1 মাসের ফিভার আছে, পেশেন্টের হচ্ছে যে তার হলো ওয়েট লস আছে, তার হচ্ছে হেভিনেস অফ দ্য চেস্ট আছে। ঠিক আছে, আর পেশেন্টের কোনো জন্ডিসের হিস্ট্রি নাই, পেশেন্টের কোনো কার্ডিয়াক ইভেন্টের হিস্ট্রি নাই, পেশেন্টের ধরো যে তোমার কোনো ইউরিনারি কোনো কমপ্লেন নাই, পেশেন্টের কোনো লেগ সুইলিং নাই। ঠিক আছে, তাহলে এটা তোমার এগুলো দেখে আমরা অন্যান্য কজেস অফ দ্য প্লুরাল এফিউশন আমরা এক্সক্লুড করে ফেলাম বাই দা টেকিং হিস্ট্রি। ঠিক আছে, এখন এখানে কিছু পজিটিভ ইম্পর্টেন্ট পজিটিভ ফাইন্ডিংস তোমাকে আরো ইনক্লুড করতে হবে। সেটা হচ্ছে যে তোমার যদি তুমি বলে ফেলছো, তোমার মাথার মধ্যে একটা ধারণা হচ্ছে যে ইট কুড বি টিউবারকুলার প্লুরাল এফিউশন। ঠিক আছে, এই জন্য তোমাকে কিছু বলতে হবে, পেশেন্ট ডিড নট গিভ এনি হিস্ট্রি অফ কফ, প্রোডাক্টিভ স্পুটাম, অথবা তোমার হিমোপ্লাস কপিং আউট অফ ব্লাড বলতে হবে, অথবা বলতে হবে পেশেন্ট ডিড নট গিভ এনি হিস্ট্রি অফ contact with known case of smear positive pulmonary tuberculosis। আরেকটা বলতে হবে ফ্যামিলির মধ্যে তার হলো none of them family member has been suffering from this source of illness। এই কথাগুলো আমাকে হিস্ট্রির মধ্যে বলে ফেলতে হবে। যদি আমি বলে ফেলি তাহলে আমি পেশেন্টের ধরো যে আমি যদি থাকে তাহলে তো গুড, তাহলে আমার পজিটিভ আমার ইম্প্যাক্ট দেবে বা পজিটিভ ফাইন্ডিংস আসবে বা পজিটিভ একটা আমরা ক্লু পাচ্ছি। আর যদি না থাকে তারপরে হলে আমরা বলতে পারবো যে পেশেন্টের এখানে তোমার কোনো টিবির কন্ট্যাক্টের হিস্ট্রি দেয়নি। হ্যাঁ, যদি এখানে কন্ট্যাক্টের হিস্ট্রি দেয় তাহলে আমার ডায়াগনোসিসটা আরো তোমার ইম্পর্টেন্ট পাবে এবং এটা ডায়াগনোসিসটা আরো আমাদের স্ট্রং হবে। হ্যাঁ, আমরা যে একটা পজিটিভ আমাদের ক্লু পেলাম আমরা যে তার পেশেন্টের একটা হলো তোমার পজিটিভ স্মেয়ার পজিটিভ টিউবারকুলোসিস পেশেন্টের কন্ট্যাক্টের হিস্ট্রি আছে বা ফ্যামিলি মেম্বারের কেউ তার হলো টিবি আছে, তাহলে ওই পেশেন্টের টিবি হওয়া বা টিবি হওয়াটা মোস্ট লাইকলি। ঠিক আছে, তাহলে আমাকে এইভাবে পেশেন্টের হিস্ট্রি নিতে হবে। ঠিক আছে, তাহলে এখন যদি এরকম একটা পেশেন্টের ধরো এটা গেল টিবি হিস্ট্রির ক্ষেত্রে, এখন যদি একটা পেশেন্টের ধরো তোমার প্যারানিউমোনিক ইনফেকশন হয় তাহলে সেই ক্ষেত্রে তোমার এটা শুড বি শর্ট ডিউরেশন, লেস দ্যান 15 days এর হবে হিস্ট্রি থাকবে, এরকম 1 month হিস্ট্রি থাকবে না। ঠিক আছে, তাহলে একটা ইয়াং পেশেন্ট হবে, ইয়াং পেশেন্ট তার হলো যে হাই ফিভার, এখানে ছিল লো গ্রেড ইন্টারমিডিয়েট ফিভার ছিল, the evening rise of temperature ছিল, উইথ ছিল সোয়েটিং ছিল, প্রফিট সোয়েটিং ইন দ্য মিডনাইট। ঠিক আছে, আর এখানে পেশেন্টের থাকবে হাই গ্রেড কন্টিনিউ ফিভার, হ্যাঁ, fever subsided by taking antipyretic like paracetamol। ঠিক আছে, duration is shorter duration, it is less than তোমার 15 days, 7 দিন, 10 দিন, 15 দিন, even 20 days। ঠিক আছে, যদি এরকম ডিউরেশন হিস্ট্রি হয় তাহলে আমরা we should consider it is তোমার এটা হলো তোমার হলো প্যারানিউমোনিক আমরা চিন্তা করব। ঠিক আছে, সেই ক্ষেত্রে পেশেন্টের কিছু পার্সোনাল হিস্ট্রির মধ্যে দিতে হবে যে পেশেন্ট স্মোকার কিনা। ঠিক আছে, তার হলো ওয়ার্কিং এনভায়রনমেন্ট, অকুপেশনাল এনভায়রনমেন্ট এগুলো হিস্ট্রি দিতে হবে, কারণ যদি স্মোকার হয় তাদের স্মোকারদের নিউমোনিয়া হওয়ার পসিবিলিটি বেশি হয়। ঠিক আছে, তো এই আমাদেরকে এই পার্সোনাল হিস্ট্রির মধ্যে এই ইনফরমেশনটা দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কনসিডার করব যে পেশেন্টের একটা প্যারানিউমোনিক ইনফেকশন। এখন যদি একটা এল্ডারলি পেশেন্ট আছে ফর above the 40% বা 50 years এজ হয় পেশেন্ট, 50 years এজ পেশেন্টের যদি তার এখানে তোমার হলো যে হিস্ট্রিটা আসবে সেটা হচ্ছে তোমার পেশেন্টের লেফট সাইডে চেস্ট পেইন থাকবে, হিমোপ্টাইসিস হিস্ট্রি থাকবে পেশেন্টের, আর পেশেন্টের থাকবে লেফট সাইডের হেভিনেস অফ দ্য চেস্ট থাকবে, অ্যানোরেক্সিয়া থাকতে পারবে, অ্যানোরেক্সিয়া থাকবে। ঠিক আছে, তাহলে যদি এরকম একটা পেশেন্ট আসে যে ধরো 50 years of age patient, Mr. Abdul Rahim, 50 years of male hailing from the Anshama, presented to me with the history of left-sided chest pain. Pain is scratching in nature. Pain is worsened by taking deep breath and movement on movement. There is no radiation of the pain. ঠিক আছে, patient gives history of hemoptysis 2 to 3 episode during the last 1 month. It is a moderate in amount, bright red,
bright red in color. ঠিক আছে? The patient gives history of তোমার anorexia and weight loss during this period of illness, and the patient also complain of heaviness of the left side of the chest. এই জিনিসগুলো যদি বলা হয়, এখন পেশেন্টের যদি পার্সোনাল হিস্ট্রির মধ্যে স্মোকার যদি হয়, তাহলে our suspicion would be towards the malignancy. ঠিক আছে? তাহলে আমাদেরকে এই জিনিসগুলো খেয়াল করতে হবে। ঠিক আছে? হ্যাঁ, এবং এর পাশাপাশি আমরা ওই আগের পয়েন্টগুলো, নেগেটিভ পয়েন্টগুলো আমাদেরকে বলতে হবে, খেয়াল করে বলতে হবে যে the patient deny any history of palpitation, orthopnea, dyspnea on lying blood. There is no history of swelling of the body, scanty micturition or yellow coloration of urine and eye. No past history of jaundice. There is no significant history of surgery. এই কতগুলো বলে ফেলতে হবে। ঠিক আছে? তাহলে আমি বুঝতে পারবো যে পেশেন্টের এটা ম্যালিগন্যান্সি হতে পারে। ঠিক আছে? তাহলে আমরা যদি কোনো প্লুরাল এফিউশন পেশেন্ট হয়, তাহলে আমাদেরকে মাথার মধ্যে এই জিনিসগুলা খেয়াল করতে হবে। ঠিক আছে? আর যদি ধরো কোন একটা পেশেন্ট ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হয়, তাহলে এর প্লুরাল এফিউশন যদি হয়, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস প্লুরাল এফিউশন হতে পারে, সেই ক্ষেত্রে তার হলো একটা রিপিটেড আপার অ্যাবডোমিনাল পেইন এর হিস্ট্রি আছে কিনা এটা আমাদেরকে মেনশন করতে হবে। হ্যাঁ, the patient did not give any history of তোমার হলো অ্যাবডোমিনাল পেইন যদি বলো, তাহলে বোঝা যাবে যে ইউ আর গোয়িং টু ফোকাস দ্য প্যানক্রিয়াটাইটিস তুমি হলো ফোকাস করতে যাচ্ছ। ঠিক আছে? এই ফোকাস থেকে আমরা বুঝতে পারবো যে তার হলো এখানে প্যানক্রিয়াসের কোনো সমস্যা নাই। আর আমি তো আগে বললাম যে ফিমেল পেশেন্ট হলে, তবে মেল পেশেন্টের ক্ষেত্রে রিউমাটোলজিক্যাল ডিজিজ গুলা মেনশন করা অত গুরুত্বপূর্ণ না। তবে ফিমেল পেশেন্ট যদি হয়, তাহলে অবশ্যই তার হলো রিউমাটোলজিক্যাল ডিজিজ গুলা, তার জয়েন্ট পেইন আছে কিনা, মর্নিং স্টিফনেস আছে কিনা, আর্থ্রাইটিস আছে কিনা, স্মল জয়েন্ট ইনভলভমেন্ট আছে কিনা, লার্জ জয়েন্ট ইনভলভমেন্ট আছে কিনা, এগুলো আমাকে হিস্ট্রির মধ্যে ইনক্লুড করতে হবে। ঠিক আছে? হিস্ট্রির মধ্যে আমাদেরকে ইনক্লুড করতে হবে। ঠিক আছে? এখন আমরা এক পেশেন্টের হিস্ট্রি নিলাম। হ্যাঁ, এখন হিস্ট্রি নিলাম, এখন আমাদেরকে ফিজিক্যাল ফাইন্ডিংস দেখবো। ফিজিক্যাল ফাইন্ডিংস আমরা দেখে আমরা উই ক্যান গিভ এ ক্লু, হ্যাঁ, ফর দ্য হলো তোমার ডায়াগনোসিস। উই ক্যান গেট ক্লু ফর দ্য ডায়াগনোসিস, ক্লু পেতে পারি। কিরকম? ধরো আমরা কি করব, আমরা ফার্স্টে হলো যে পেশেন্টের এপিয়ারেন্সটা দেখবো। আমরা ABCD আমরা এই চারটা জিনিস তো অবশ্যই দেখবো। এপিয়ারেন্স দেখবো, বিল দেখবো, পেশেন্ট কোঅপারেটিভ কিনা, এবং ডিকুবেটার দেখবো। ঠিক আছে? এখন এই এপিয়ারেন্স দেখে আমরা কিছুটা গেস করতে পারি যে তার কি হইতে পারে। ধরো একটা পেশেন্ট সাধারণত যদি মেসি প্লুরাল এফিউশন হয়, তাহলে পেশেন্টের কি হবে? ব্রেথলেসনেস থাকবে। ঠিক আছে? যদি মাইল্ড প্লুরাল এফিউশন হয়, তাহলে তার ব্রেথলেসনেস থাকবে না। তাহলে আমরা একটা ব্রেথলেসনেস যদি বেশি থাকে, এটা থেকে গেস করতে পারি তার হলো ইফিউশনের টাইপটা আমরা করতে পারি, আমরা গেস করতে পারি। ঠিক আছে? তাহলে আমরা এটা দেখবো পেশেন্টের ব্রেথলেসনেস আছে কিনা, পেশেন্টটা টক্সিক কিনা। হ্যাঁ, যদি পেশেন্ট প্যারানিউমোনিক ইফিউশন হয়, যদি নিউমোনিয়ার থেকে হয়, তাহলে দি পেশেন্ট উইল বি মোর টক্সিক হবে। হ্যাঁ, টক্সিক থাকবে পেশেন্টের। হ্যাঁ, টক্সিক এজিটেট থাকবে। হ্যাঁ, তাহলে এটা দেখবো। এখন যদি পেশেন্টের ধরো টিউবারকুলার ইফিউশন যদি হয়, পেশেন্টের একটু ডিপ্রেস থাকবে, অ্যাপাথিক থাকবে, কিন্তু ওরকম তার হলো টক্সিক পেশেন্ট থাকবে না। ঠিক আছে? এটা দেখে আমরা গেস করতে পারি। আর যদি পেশেন্টের ব্রঙ্কিয়াল কার্সিনোমা হয়, তাহলে পেশেন্টটা তোমার ওরকম অ্যাপাথিক থাকবে না বা ব্রেথলেসনেস থাকবে না। যদি তার মেসি প্লুরাল এফিউশন না হয়, তাহলে নরমালি থাকবে। ঠিক আছে? তাহলে আমরা এপিয়ারেন্স দেখে বুঝবো। এখন বিল দেখবো। বিল তো এভারেজ। এখন যদি প্যারানিউমোনিক ইফিউশন হয়, তাহলে পেশেন্টের বডি বিলটা নরমালি থাকবে, এভারেজ থাকবে। আর যদি পেশেন্টের তোমার টিবি বা ব্রঙ্কিয়াল কার্সিনোমা হয়, সেই ক্ষেত্রে তার হলো ইমাসিয়েটেড ওয়েট লস থাকবে, পেশেন্ট ইমাসিয়েটেড থাকবে। হ্যাঁ, এখন ডিকুবিটাস যদি পেশেন্টের মেসি প্লুরাল এফিউশন হয়, তাহলে পেশেন্ট সাধারণত ডিকুবিটাস সিটিং পোস্টার থাকবে, সিটিং পজিশনে থাকবে। হ্যাঁ, আর পেশেন্ট উইল বি কোঅপারেটিভ হবে সবগুলোতে। যদি টক্সিক হয়, সেটা ইনকোঅপারেটিভ হবে, আনকোঅপারেটিভ হবে। আর যদি পেশেন্টের টক্সিক না থাকে, তাহলে সেই ক্ষেত্রে কোঅপারেটিভ হবে। ঠিক আছে? তাহলে আমরা এটা দেখে নেব। এরপরে আমাদেরকে দেখতে হবে যে তার হলো ফিভারটা কিরকম আছে। হ্যাঁ, ফিভারটা কিরকম আছে। যদি ফিভার থাকে, হ্যাঁ,
কন্টিনিউ বা হাই ফিভার যদি থাকে তাহলে আমরা এটাকে প্যারানিউমোনিক ইনফিউশন আমরা কনসিডার করব। হ্যাঁ, ঠিক আছে। আর যদি তোমার ফিভারটা যদি কম থাকে তাহলে আমরা কনসিডার করব ইট কুড বি তোমার টিউবারকুলার অর পেশেন্ট হচ্ছে ব্রঙ্কিয়াল কার্সিনোমা চিন্তা করব। ঠিক আছে। এরপর আমাকে দেখতে হবে, হ্যান্ড এক্সামিনেশন করতে হবে। হ্যান্ড আমরা এক্সামিনেশন করব। হ্যান্ড দেখে আমরা কি করব, যদি পেশেন্টের আমরা দেখব তার হলো নিকোটিন স্টেইন আছে কিনা, তারপরে তার পেশেন্টের তোমার ক্লাবিং আছে কিনা, ঠিক আছে, আর হাইপারট্রফিক পালমোনারি অস্টিওআর্থ্রোপ্যাথি ফিচার আছে কিনা। আমরা যদি লিস্টে যদি আমরা প্রেস করি তাহলে পেশেন্ট যদি পেইন ফিল করে সেটাকে আমরা বলি হাইপারট্রফিক পালমোনারি অস্টিওআর্থ্রোপ্যাথি। হ্যাঁ, এটা হলো তোমার মেলিগনেন্সির একটা সাইন। ঠিক আছে, তাহলে আমরা এটা দেখে নেব। এরপর আমরা পেশেন্টের আমাদের হচ্ছে যে তোমার স্যার বলো। স্যার হাইপারট্রপিক অস্টিও পালমোনারি আর্থ্রোপ্যাথি এটা কি দেখবো হ্যান্ডে, এটাতে কি হয় হ্যান্ডে? এটা হচ্ছে সাবপেরিস্টাল বোন নিউ বন ফর্মেশন হয়। হ্যাঁ, ঠিক আছে। এটা হচ্ছে যে প্ল্যাটিলেট ড্রাইভ গ্রোথ ফ্যাক্টর, এখানে তোমার মেলিগনেন্সি বেশি হয়, তখন নিউ বোন ফর্মেশন হয় সাবপেরিস্টামে। স্পেশালি তোমার এখানে দুটো জিনিস হয়, ক্লাবিং থাকবে, হ্যাঁ, আর হচ্ছে রিস জয়েন্টে তোমার যে আমাদের রেডিয়াস এবং আলনা আছে তার টার্মিনাল অংশটা ওইখানে তোমার পেরিস্টামে নিউ বোন ফর্মেশন হবে। নেসেন্ট বোন ফর্মেশন হয় তখন যদি আমরা রিস্ট জয়েন্টকে, যে আমি দেখাচ্ছি, যদি রিস্ট জয়েন্টকে আমরা যদি এরকম প্রেস করি তাহলে পেশেন্ট টেন্ডার ফিল করবে। হ্যাঁ, এটা প্রাইমারি আছে অস্টিওআর্থ্রোপ্যাথি, সেকেন্ডারি আছে। হ্যাঁ, ঠিক আছে। তো জি স্যার। আমরা সেকেন্ডারি হয় সাধারণত এই ব্রঙ্কিয়াল কার্সিনোমা হতে পারে। ঠিক আছে, হাইপারট্রফিক পালমোনারি অস্টিওআর্থ্রোপ্যাথি এবং ক্লাবিংও একটা, তার হলো হাইপারট্রফিক পালমোনারি অস্টিওআর্থ্রোপ্যাথির একটা কম্পোনেন্ট। ঠিক আছে, ক্লাবিং, ডিজিটাল ক্লাবিং, আর হচ্ছে সাবপেরিস্টাল নিউ বোন ফর্মেশন ইন দ্য রিস্ট। এই জন্য রিস্টকে যদি আমরা কম্প্রেস করি তাহলে পেশেন্ট উইল গেট ফিল টেন্ডার। হ্যাঁ, তাহলে আমরা যখন পেশেন্টের আমরা ব্রঙ্কিয়াল কার্সিনোমা পেশেন্টে যখন আমরা জাস্ট হলো এক্সামিন করবো, হ্যান্ড এক্সামিন করবো, তখন কতগুলো পয়েন্ট আমাদেরকে নোটিস করতে হবে, তার ডিজিটাল ক্লাবিং আছে কিনা, নিকোটিন স্টেইন আছে কিনা, ঠিক আছে, ওয়াশিং অফ দ্য হ্যান্ড মাসেল আছে কিনা। কারণ আমরা এই যে তোমার প্যানকোস টিউমার, প্যানকোস সিনড্রোম দেখবো যখন, CH1 লেশন যখন হয় তখন এখানে তোমার হলো পেশেন্টের থেনার এবং থেনার মাসেল গুলো ওয়াশিং হয়ে যায়। হ্যাঁ, ওয়াশিং CH1 যে দিক থেকে সাপ্লাই করবে সেদিক থেকে হবে। আর হ্যান্ডের মধ্যে হাইপারট্রফিক পালমোনারি অস্টিওআর্থ্রোপ্যাথি আছে কিনা আমাদেরকে এটা দেখে নিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এই হ্যান্ড এক্সামিনেশন করে দেখে নেব এটা। আর অনেক সময় দেখা যাচ্ছে যে একটা পেশেন্টের টিবির কারণে ব্রঙ্কিকটিসিস হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু তার হলেও ক্লাবিং পাওয়া যেতে পারে। হ্যাঁ, ঠিক আছে। আর যদি প্যারানিউমোনিক যদি ইনফিউশন বা যদি নিউমোনিয়া যদি তোমার লাং অ্যাবসেসে তোমার কনভার্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে ডিজিটাল ক্লাবিং পাওয়া যেতে পারে। ঠিক আছে, সেই জন্য আমাদেরকে হ্যান্ডটাকে এক্সামিন করতে হবে। তাহলে আমি হ্যান্ড এক্সামিন করলাম। এরপর আমাদেরকে দেখতে হবে পেশেন্টের লিম্ফ নোড আছে কিনা। আমাদের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের মধ্যে একটা ছিল যে তোমার হচ্ছে লিম্ফো রেটিকুলার মেলিগনেন্সি। ঠিক আছে, লিম্ফোমার একটা প্লুরাল এফিউশন হতে পারে, কিন্তু লিউকেমিয়াতে হয় না, আনইউজুয়াল, বাট লিউকেমিয়া ইজ দ্য কমন কজ অফ প্লুরাল এফিউশন। ঠিক আছে, লিম্ফোমা। তো এক্ষেত্রে আমাদের লিম্ফ নোড গুলাকে এক্সামিন করতে হবে। ঠিক আছে, সব লিম্ফ নোড, সার্ভাইকাল লিম্ফ নোড, অ্যাক্সিলারি লিম্ফ নোড সবগুলো এক্সামিন করে ফেলতে হবে। ঠিক আছে, এরপরে আমরা এখানে ব্লাড প্রেশার, রেসপিরেটরি রেটটা আমরা দেখে নেব। যে বিপিতে এখানে নরমাল থাকবে, এখানে কিছু চেঞ্জ হবে না, তবে আমরা আমাদেরকে ডিপেন্ডেন্ট ইডিমা দেখে নিতে হবে। কারণ হলো আমাদের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের মধ্যে যেমন একটা পেশেন্টের ক্রনিক লিভার ডিজিজ ছিল, তারপরে আমাদের হার্ট ফেলিওর ছিল, ঠিক আছে, নেফ্রোটিক সিনড্রোম এগুলি থাকবে। এগুলো হলো কজেস অফ এক্সিকিউটিভ ট্রানজিটিভ কজেস অফ প্লুরাল এফিউশন। ঠিক আছে, তো এই জন্য আমাদেরকে এগুলা প্যারাল ইডিমা আছে কিনা, স্যাক্রাল ইডিমা আছে কিনা আমাদেরকে এগুলা দেখে নিতে হবে। ঠিক আছে, জেনারেল এক্সামিনেশনের মধ্যে আমরা এগুলো দেখবো। প্রথমে দেখবো এপিয়ারেন্স, দেখবো বিল, দেখবো কোঅপারেটিভ কিনা, ডিগুরেস আছে কিনা কিরকম, তার হচ্ছে যে টেম্পারেচার দেখবো, লিম্ফ নোড দেখবো, হ্যান্ড এক্সামিনেশন করবো, তার হলো ডিপেন্ডেন্ট ইডিমা আছে কিনা। ঠিক আছে, ডিপেন্ডেন্ট ইডিমা আছে কিনা আর ডিপেন্ডেন্ট ইডিমা এইগুলো দেখবো। আর অন্যান্যর মধ্যে আমরা রেসপিরেটরি রেটটা দেখবো, তারপর হচ্ছে ব্লাড প্রেশার, পালসটা দেখবো, ব্লাড প্রেশার, জেবিপি দেখবো। আর আমাদের এখানে তেমন কিছু দেখার দরকার নেই, তবে হ্যাঁ অন্য কিছু দেখার দরকার নাই। ওকে, এখন আমরা পেশেন্টের এখন চেস্ট এক্সামিনেশন করবো। চেস্ট এক্সামিনেশন তোমরা অবশ্যই এর আগে পড়ে আসছো।
যে আমরা ইনস্পেকশন, প্যালপেশন, পারকাশন এন্ড অসকালটেশন করব। ঠিক আছে, এখন ইনস্পেকশনে আমরা কি দেখব, যে তার হলো চেস্ট মুভমেন্ট সিমেট্রিক্যাল কিনা। ঠিক আছে, যদি কোনো প্লুরাল এফিউশন থাকে তাহলে তার চেস্ট মুভমেন্ট উইল বি রেস্ট্রিক্টেড অন দ্য অ্যাফেক্টেড সাইড হবে। ঠিক আছে, চেস্ট মুভমেন্ট অ্যাফেক্টেড সাইড হবে। আর হচ্ছে তোমার ফুলনেস অফ দ্য ইন্টারকোস্টাল স্পেস থাকবে, ইন্টারকোস্টাল স্পেস গুলো ফুল হয়ে যাবে, আর হচ্ছে পেশেন্টের চেস্ট মুভমেন্টটা রেস্ট্রিক্টেড হবে অন দ্য অ্যাফেক্টেড সাইডে হবে। ঠিক আছে, এটা হলো ইনস্পেকশন ফাইন্ডিংস হবে। হ্যাঁ, এরপরে পেশেন্টের তোমার রেসপিরেটরি রেটটা আমরা তখন দেখতে পারি। রেসপিরেটরি রেটটাও তোমার এখানে যদি মেসিভ প্লুরাল মডারেট টু মেসিভ হয় তাহলে তার রেসপিরেটরি রেটটা বেড়ে যাবে। ঠিক আছে, এখন আমরা প্যালপেশন করব। প্যালপেশন করব, যে ট্রাকিয়াল পজিশন দেখবো আমরা। ট্রাকিয়াল পজিশন উইল বি শিফটেড টু দ্য অপোজিট সাইডে শিফট হয়ে যাবে। আর হচ্ছে যে তোমার এখানে অ্যাপেক্স বিটটা তোমার এখানে অ্যাপেক্স বিট শিফটিং হবে টু দ্য অপোজিট সাইড, এন্ড সামটাইমস তোমার অ্যাপেক্স বিটটা ইম্পালপেবল হবে। ঠিক আছে, এই ফাইন্ডিংস দেখে ফেলবো আমরা। এরপর আমরা যদি ইয়ে করি, ভোকাল ফ্রিমিটাস দেখি, তাহলে ফ্রিমিটাসটা এখানে রিডিউস অ্যাবসেন্ট হবে। ঠিক আছে, এটা অ্যাবসেন্ট হবে তোমার। এটা তোমার বলতে হবে মিড ক্লাভিকুলার এবং মিড এক্সিলারি লাইন কতটুকু পর্যন্ত, কোন স্পেস থেকে ডাউনওয়ার্ড পর্যন্ত কতটুকু পর্যন্ত ডিমিনিশ বা অ্যাবসেন্ট আছে সেটা আমাদেরকে মেনশন করতে হবে। ঠিক আছে, মেনশন করতে হবে। এরপর আমরা পারকাশন করব। পারকাশন করলে আমরা এখানে পাবো আমরা স্টোনি ডাল পাবো, আমরা নট উডি ডাল, আমরা স্টোনি ডাল পাবো। ঠিক আছে, স্টোনি ডাল পাবো আমরা, যেটুক থেকে আমরা মিড ক্লাভিকুলার এবং মিড এক্সিলারি লাইনে করব এবং স্ক্যাপুলার লাইনে, আবার ডরসাল স্ক্যাপুলার লাইনে আমরা পারকাশন করে দেখব তার হলো কতটুকু আছে, এবং সেটা আমাদেরকে মেনশন করে দিতে হবে। ঠিক আছে, এরপর আমরা কি করব, আমরা অসকালটেশন করব। অসকালটেশন করলে আমরা বেস সাউন্ডটা হলো ডিমিনিশ বা অ্যাবসেন্ট হবে, আর জাস্ট অ্যাবভ দ্য প্লুরাল এফিউশন উইল গেট ব্রঙ্কিয়াল বেস সাউন্ড। ঠিক আছে, তাহলে এখন যদি বলা হয়, তুমি যদি বলো যে একটা পেশেন্টে যখন পরীক্ষার সময় যদি বলতে থাকো, তাহলে যদি এক্সামিনেশন ফাইন্ডিং এর মধ্যে যদি সুন্দর করে বলতে চাও তাহলে এইভাবে বলবা, ইন্সপেকশন অফ দি রেসপিরেটরি সিস্টেম অফ দিস পেশেন্ট রিভিলস the chest movement is restricted on the left side, there is fullness of intercostal space, trachea is shifted to the right side, I could not palpate the apex of this patient, bronchial primitus is reduced in the from fourth space downward in the mid clavicular line, and fifth space downward in the mid axillary line, and sixth space downward in the scapular line. Percussion note is stony dull in the aforementioned area. Breath sound is absent, but it is bronchial breath sound over the fifth intercostal space, fifth intercostal space in the mid axillary line. এটা বলে ফেললাম। ঠিক আছে, তাহলে তোমার এখানে হবে, তো তখন কি বলে, ইট ইজ দ্য হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস, তাহলে এটা তোমার লেফট সাইডেড প্লুরাল ইফিউশন। ঠিক আছে, এখন এখানে অনেকগুলো কোশ্চেন আসতে পারে, অনেকগুলো কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, লট অফ কোশ্চেন। যেমন তোমাকে জিজ্ঞেস করতে পারে যে তোমার আর কি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হতে পারে, যে এই ফাইন্ডিংসে হঠাৎ দ্য আদার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বলতে পারে তোমাকে। হ্যাঁ, ঠিক আছে, তো এই ফাইন্ডিংসে তোমার আর কি কি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হতে পারে। তো এখন বলতে হবে যে দুটো জিনিস মাথার মধ্যে রাখতে হবে, যে একটা হচ্ছে তোমার ম্যাসলেশন আর হচ্ছে তোমার থিকেন প্লুরা, এই দুটো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বলতে হবে। হ্যাঁ, ঠিক আছে, ম্যাসলেশন এন্ড থিকেন প্লুরা। ঠিক আছে, তাহলে তোমার যদি বলা হয় ম্যাসলেশন কেন না, কেন প্লুরাল এফিউশন, তাহলে একটা ফাইন্ডিংস বলতে হবে যে তোমার যে there is shifting of the trachea to the opposite side and apex is also shifted, that's why I'm not considering this is তোমার it is mass lesion. ঠিক আছে, আর যেহেতু যদি ম্যাস যদি শিফটিং না থাকতো তাহলে এটা ম্যাস লেশন হতো। নিশ্চয়ই বুঝতে পারছো, যদি শিফটিং যেহেতু আছে সেই জন্য আমি এটাকে ম্যাস লেশন কনসিডার করতেছি না, যদি শিফটিং না থাকতো তাহলে আমি ম্যাস লেশন কনসিডার করতাম। ঠিক আছে, এই জিনিসটা বলে ফেলতে হবে। এখন
নেক্সট কোশ্চেন আসতে পারে যে ইউ আর গেটিং দি অ্যাবসেন্ট ব্রেথ সাউন্ড, হ্যাঁ পেশেন্টের হলো যে সরি ডাল অন পারকাশন পাচ্ছ। তো এইরকম যদি ডাল অন পারকাশন হয় তাহলে তোমার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি কি হতে পারে? হোয়াট আর দ্য আদার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস তোমার যদি এই পেশেন্টের আর কি কি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হতে পারে যদি কোনো ডাল হয়, তাহলে কি কি হবে? ডাল যদি হয় পেশেন্টের কি কি হবে? এটা প্লুরাল রিফিউশন বললাম। 2 নম্বর থিকেন প্লুরা, ঠিক আছে। 4 নম্বর হচ্ছে মাস লিসন। 6 নম্বর হচ্ছে তোমার হলো কনসোলিডেশন হতে পারে। তারপরে 7 নম্বর কিন্তু কলাপস হতে পারে। তারপরে ফ্যাব্রিসিস হতে পারে, ঠিক আছে। আমার কথা বুঝতে পারছো? যদি বলা হয় what are the causes of dull percussion, dull on percussion, বলো তো একজন কি কি কারণ হতে পারে? causes of কি কি কারণ হতে পারে বলো দেখি। ডাল পারকাশন চেস্টে যদি হয় তাহলে কি কি ইটিওলজি কি কি চিন্তা করবা তাহলে? আচ্ছা আমি তো বলেই ফেললাম, সেটা হচ্ছে তোমার 1 নম্বর হলো যে তোমার প্লুরাল রিফিউশন, থিকেন প্লুরা, মাস লেশন, ব্রঙ্কিয়াল সরি তারপরে কনসোলিডেশন হতে পারে, কলাপস হতে পারে, আর হলো তোমার ফাইব্রিসিস হতে পারে, ঠিক আছে। ফাইব্রিসিস এখন তোমাকে ইউ হ্যাভ টু ডিফেন্ড দা, তোমার ডিফেন্ড করতে হবে যে এটা না কেন বা এটা হলে কি হতো, এই জিনিসগুলো তোমাদেরকে অবশ্যই মাথার মধ্যে। সে ফর যদি বলা হয় হোয়াই নট ইট ইজ এ তোমার কনসোলিডেশন, কনসোলিডেশন যদি না কেন কনসোলিডেশনে ডাল পারকাশন হবে, তাহলে এখানে আমাকে বলতে হবে যে বিকজ ইট ইজ নট কনসোলিডেশন বিকজ ট্রাকে ইজ শিফটিং টু দ্য অপোজিট সাইড, নাম্বার 1 এই জন্য 1 নম্বর। 2 নম্বর হচ্ছে there is absent breath sound, breath sound is absent. In case of consolidation I will get bronchial breath sound, that's why it is not consolidation. Clear? এটা এখন জিজ্ঞেস করতে পারে why not it is collapse, why not it is collapse, তখন বলতে হবে যে in case of collapse trachea will be shifted to the same side, but here trachea is shifted to the opposite side, and that's why I'm not considering this is a collapse. যদি বলা হয় why not it is তোমার হলো fibrosis, বলতে হবে যে in case of fibrosis trachea will be shifted to the same side, but here is shifting of trachea to the opposite side, but there is bronchial breath sound. There is, in case of fibrosis we will get bronchial breath sound, but here breath sound is absent, that's why I'm not considering it is fibrosis, it is a pleural effusion, it is a pleural effusion. Why not is mass lesion? আমি আগে বুঝলাম যে in case of mass lesion trachea will remain in the same position, normal position, but in this case the trachea is shifted to the opposite side, that's why it is not তোমার mass lesion. Clear তো নাকি? এই জিনিসগুলা আমাদেরকে এইগুলো জিনিস তোমাকে বলে দিতে হবে যে আমি এই ফাইন্ডিংস পেয়েছি, এই ফাইন্ডিংস এর কারণে আমি এটাকে প্লুরাল এফিউশন বলতেছি, আমি আমি এটাকে আমি অন্যান্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস এই কারণে বলতেছি না, ঠিক আছে। তাহলে তোমার তুমি তো বলেই ফেলছো যে তোমার চেস্ট মুভমেন্ট ইজ রেস্ট্রিক্টেড অন দা left side, trachea is shifted to the right side, pigs be shifted to the right side, তোমার vocal fluidity is reduced, the percussion is stony dull, তোমার হলো bass sound is diminished or absent, and bronchial bass sound just above the তোমার হলো তোমার upper part of this lesion, ঠিক আছে। That's why this is the typical findings of the pleural effusion, ঠিক আছে। এটা pleural effusion, এটাকে আমাদের তাহলে বললাম, ঠিক আছে। এখন তাহলে আমরা প্রথমে হিস্ট্রি নিলাম পেশেন্টের, আমরা হিস্ট্রি নিয়ে আমরা হিস্ট্রি এলাবোরেট করলাম, হিস্ট্রি থেকে আমরা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস গুলো আমরা এক্সক্লুড করে ফেললাম, তারপর আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন করলাম, জেনারেল এক্সামিনেশন করে আমরা কিছু ক্লু পেলাম। জেনারেল এক্সামিনেশনে ধরো প্যারানিউমোনিক যদি হয় তাহলে হাই ফিভার থাকবে পেশেন্ট টক্সিক থাকবে, যদি পেশেন্টের ওয়েট লস থাকে, ইমাসিরেট থাকে, পেশেন্টের যদি থাকে লো গ্রেড ফিভার যদি থাকে পেশেন্টের, হ্যাঁ তাহলে আমরা এটাকে
আমরা মনে করবো যে টিবি অথবা ব্রঙ্কিয়াল কার্সিনোমা। যদি ব্রঙ্কিয়াল কার্সিনোমা যদি হয়, বয়সটা বেশি হবে, মেল পেশেন্ট হবে, স্মোকিং এর হিস্ট্রি থাকবে পেশেন্টের, ক্লাবিং থাকবে পেশেন্টের, নিকোটিন স্টেইন থাকবে, তারপরে পেশেন্টের ওয়াশিং অফ দ্য মাসল, হ্যান্ড মাসল থাকতে পারে, হাইপারট্রফিক পালমোনারি আর্থ্রাইটিস থাকতে পারে পেশেন্টের। হলো যে আরো যদি প্যানক্রাস টিউমার হয়, সেই ক্ষেত্রে তোমার হর্নার সিনড্রোম পাওয়া যেতে পারে, মায়োসিস পাওয়া যেতে পারে, টোসিস, পার্শিয়াল টোসিস এগুলো পাওয়া যেতে পারে। এগুলো আমরা দেখে নেব, ঠিক আছে? এগুলো আমরা খেয়াল করতে হবে আমাদেরকে। এগুলো দেখে নিলাম, তারপরে আমরা পেশেন্টের হলো চেস্ট এক্সামিনেশন করে আমরা পেলাম ফিচারস অফ প্লুরাল এফিউশন পেলাম, ঠিক আছে? এখন তুমি বলবা যে, এখন তোমাকে বলবে যে হোয়াট ইজ ইউর প্রফেশনাল ডায়াগনোসিস, প্রফেশনাল ডায়াগনোসিস বলবা। তাহলে তোমাকে এখানে বলতে হবে, এখানেই তোমাকে বলতে হবে, স্ট্যান্ড করতে হবে যে ইট ইজ মাই ডায়াগনোসিস, প্রফেশনাল ডায়াগনোসিস ইজ আ left-sided pleural effusion, left-sided pleural effusion due to parapneumonic অথবা due to tuberculosis অথবা due to bronchial carcinoma, যেটাতে তোমার হলো সবচেয়ে সুইটেবল হবে, যেটা তোমার হিস্ট্রির সাথে, ফিজিক্যাল ফাইন্ডিংস এর সাথে মিল হবে, সেইটা তোমাকে বলতে হবে। আমি কি বুঝাতে পারছি তোমাদেরকে? জিনিসটা কি বুঝছো তোমরা যে আমি কি বলতে চাচ্ছি এখানে? হিস্ট্রি এবং ফিজিক্যাল এক্সামিনেশন করে তোমাকে তোমার প্রফেশনাল ডায়াগনোসিস করতে হবে, এবং এট দ্য সেম টাইম তোমাকে ইটিওলজি বলতে হবে, যে তোমার ইটিওলজি। আর যদি তোমরা ইটিওলজি না বুঝতে পারো, যদি ধরো এটা টিউবারকুলোসিস কিনা বা তোমার বা ব্রঙ্কিয়াল কার্সিনোমা, সেই ক্ষেত্রে বলতে হবে তোমাকে যে the left-sided pleural effusion. For etiology, I'll consider the tuberculosis or হলো তোমার malignancy, হ্যাঁ, malignancy, ঠিক আছে? যদি তোমরা না কনফার্ম হতে পারো যে এটা তোমার এটা কি কারণ হয়েছে, এটা টিবির কারণে নাকি ম্যালিগনেন্সির কারণে অথবা তোমার এটা লিম্ফোমার কারণে হচ্ছে, যদি তুমি বুঝতে না পারো, তাহলে তুমি বলবা যে it is left-sided pleural effusion. For the etiology, I'll consider the following diagnosis. I'll consider the diagnosis. Number 1 is tuberculosis, 3 number is bronchial carcinoma, 4 number is lymphoma. এখন তোমাকে জিজ্ঞেস করবে তো why you are considering the তোমার it is the তোমার tubercular lymphodepletion, তখন বলবা sir, this patient having long history of fever, low grade fever, evening rise of temperature with sweating, subsided with profuse sweating. Patient having history of extreme anorexia and weight loss. A patient loses about 10 kg during this period of illness, and patient having history of tomar contact with known case of pulmonary tuberculosis, অথবা তার one of the family member has been suffering from tuberculosis. That's why in Bangladesh it is the TB is common in our country. Considering this all findings, I am convincing about the diagnosis most likely is tubercular proliferation বলতে হবে, ঠিক আছে? এটা বলে ফেললাম, তাহলে তোমার মোটামুটি ধরো যে 1 মিনিট আমি একটু কথা বলবো। হ্যাঁ বলো, আমি ক্লাস নিচ্ছি, পড়েন ক্লাস নিচ্ছি, ঠিক আছে? তাহলে তোমাকে এটা বলতে হবে, হ্যাঁ হ্যাঁ। এরপর যদি তুমি মনে করো যে এটা টিবিটি এটি তোমার হলো ব্রঙ্কিয়াল কার্সিনোমা, তাহলে সেক্ষেত্রে তোমাকে বলতে হবে যে পেশেন্ট পেশেন্ট গিভ হিস্ট্রি অফ হলো তোমার লো গ্রেড ফিভার, ওয়েট লস অ্যান্ড হলো যে এক্সট্রিম ওয়েট লস, and the patient having history of hemoptysis on the last several occasion. Patient is a smoker, male patient, age is more than tomar 65 years. Patient having clubbing, patient nicotine stain আছে, have to pulmonary আছে, patient তোমার হর্নার সিনড্রোম আছে পেশেন্টের, ঠিক আছে? অথবা পেশেন্টের কোনো একটা সার্ভিক্যাল যদি লিম্ফ নোড থাকে, তাহলে লিম্ফ্যানোপ্যাথি আছে। সেই জন্য আমি এটাকে তোমার হলো প্লুরাল এফিউশন ডিউ টু দা ব্রঙ্কিয়াল কার্সিনোমা আমি কনসিডার করতেছি, ঠিক আছে? যদি মনে করো যে পেশেন্টের ফিভার, ড্যান্সিং, সোয়েটিং আছে পেশেন্টের, হ্যাঁ ড্যান্সিং, আর হলো জেনারেলাস লিম্ফ্যানোপ্যাথি আছে পেশেন্টের, লিম্ফ নোডের ক্যারেক্টারিস্টিক গুলো ডিসক্রিট, রাবারি, নন টেন্ডার, ঠিক আছে? ফ্রি আন্ডারলাইং স্কিন এন্ড ওভারলাইং স্কিন ফ্রি যদি হয়, তাহলে যেহেতু এটা তোমার ইয়ার কি বলে
তোমার লিম্ফোমার ক্যারেক্টারিস্টিক লিম্ফ নোডের, সেই জন্য আমি এটাকে লিম্ফোমা বলতেছি। অথবা যদি পেশেন্টের ধরো একটা ফিমেল পেশেন্ট হয়, ইয়াং ফিমেল পেশেন্টের প্লুরাল ফিশন আছে, তার যদি তার হলো জয়েন্ট পেইন আছে, আর্থ্রাইটিস আছে, তার অ্যালোপেশিয়া আছে, ওরাল আলসার আছে পেশেন্টের, ফটোফোবিয়া আছে পেশেন্টের, যদি এই পয়েন্টগুলো থাকে তাহলে আমি বলবো যে ইটস প্লুরাল এফিউশন ডিউ টু তোমার হলো এসএলই বা সিস্টেমিক লুপাস এরিথ্রোমাটাইটিস অথবা পেশেন্টের রিউমাটয়েড আর্থ্রাইটিস আমরা কনসিডার করব। তাহলে আমাদেরকে এইভাবে প্রসিড করতে হবে আমাদেরকে, ঠিক আছে। আর আগে তো বললাম যদি শর্ট ডিউরেশন হয়, পেশেন্ট টক্সিক যদি থাকে, তার এভারেজ বডি বিল থাকে, পেশেন্টের কফ হিমোপ্টাইসিস আছে, প্রোডাক্টিভ কফ, রাস্টি স্পুটাম যদি থাকে, পেশেন্টের গোল্ডেন কালার স্পুটাম যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে প্যারানিউমিক কনসিডার করবো, ঠিক আছে। যদি পেশেন্টের অ্যাবডোমিনাল পেইন হিস্ট্রি দেয়, তার পেশেন্টের লুজ মোশনের হিস্ট্রি দেয়, যদি রিকারেন্ট অ্যাবডোমিনাল পেইন থাকে পেশেন্টের, তাহলে আমরা পেশেন্টকে প্লুরাল এফিউশন বলবো। আমরা এটা প্যানক্রিয়াটাইটিস কনসিডার করবো। যদি পেশেন্টের ধরো অর্থোপনিয়া থাকে, প্যারাক্সিসমাল নক্সনাল ডিসনিয়া থাকে, তার হলো পেশেন্টের সোয়েলিং অফ দ্য বডি থাকে, ডিপেন্ডেন্ট পিডিং ইডিমা থাকে, তার জেভিপি যদি ডেস থাকে, তার পালসাস অল্টারনেন্স যদি থাকে, পেশেন্টের যদি বাইবাজাল ক্রিপিটেশন থাকে, ঠিক আছে, গ্যালোপ রিদম যদি আমরা পাই, তাহলে আমরা এটাকে অবশ্যই আমরা প্লুরাল এফিউশন যদি হার্ট আমরা করবো, হার্ট ফেলিয়ার কনসিডার করবো, ঠিক আছে। যদি তুমি কোনো স্টিগমাটা অফ দ্য ক্রনিক লিভার ডিজিজ পাও, স্টিগমাটা অফ দ্য ক্রনিক লিভার ডিজিজ শাঙ্কেন ফেস যদি থাকে, মেলার প্রমিনেন্স বা ঠিক আছে, তারপরে তোমার স্পাইরাল টেলাঞ্জেক্টিস থাকে, পামার এরিথেমা থাকে, টেস্টিকুলার অ্যাট্রোফি যদি থাকে, তাহলে তুমি বলবা যে ইট ইজ দ্য প্লুরাল এফিউশন ডিউ টু ক্রনিক লিভার ডিজিজ, হাইপোঅ্যালবুমিনেমিয়া। ঠিক আছে, তাহলে এইভাবে আমাকে ডিফেন্ড করতে হবে যে হোয়াট ইজ দ্য ইটিওলজি অফ দিস প্লুরাল এফিউশন। আমি কনফার্ম করব ইটস মাই প্লুরাল এফিউশন, লেফট সাইডের প্লুরাল এফিউশন, বাট এট দ্য সেম টাইম উই হ্যাভ টু কনফার্ম করতে হবে যে তার প্লুরাল এফিউশনটা ডিউ টু দিস মনে করে ফেলতে হবে, ঠিক আছে। এখন তারপরে এট দ্য সেম টাইম আমাদেরকে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস গুলো আমরা বলে ফেললাম যে কি এটা এই কারণে না, এগুলো করে ফেললাম, ঠিক আছে। আমাকে এগুলো মাথার মধ্যে রাখতে হবে। হ্যাঁ, তাহলে তোমার এখন তুমি কনসিডার করলা লেফট সাইডে প্লুরাল টিউবারকুলার প্লুরাল এফিউশন, অথবা লেফট সাইডে প্লুরাল এফিউশন ডিউ টু তোমার ব্রঙ্কিয়াল কার্সিনোমা, ঠিক আছে। এখন তোমাকে নেক্সট কোশ্চেন জিজ্ঞেস করা হবে, হাউ ইউ উইল কনফার্ম ইউর ডায়াগনোসিস ইন দ্য বেডসাইড। হাউ ইউ উইল কনফার্ম ইউর ডায়াগনোসিস ইন দ্য বেডসাইড। কিভাবে কনফার্ম করবা, কিভাবে কনফার্ম করবা, কিভাবে কনফার্ম করবা? কেউ কথা বলে না, খালি শুনে। হ্যাঁ, কিভাবে কনফার্ম করবা? স্যার ইনভেস্টিগেশন দিব। ইনভেস্টিগেশন পরে আসতেছে। হাউ উইল কনফার্ম এর ডায়াগনোসিস ইন দ্য বেডসাইড। কনফার্মেশন আর হলো আই উইল এস্টাবলিশ এর ডায়াগনোসিস। দুটো জিনিস দেখো, দুটো জিনিস, একটা হাউ উইল কনফার্ম এর ডায়াগনোসিস এন্ড হাউ উইল এস্টাবলিশ এর ডায়াগনোসিস। যদি বলা হয় হাউ উইল কনফার্ম এর, স্যার আমি একটা নিডল অ্যাসপিরেশন করব। হ্যাঁ, আমরা একটা নিডল যদি অ্যাসপিরেশন করি, যদি ফ্লুইড আসে চলে, তাহলে ইট ইজ দা প্লুরাল এফিউশন। ফার্স্ট ডায়াগনোসিস শেষ, ঠিক আছে। এখন তোমার একটু দাঁড়াতে, এই ফোনটা বারবার। হ্যালো, হ্যাঁ, কে বলছিলেন? জি বলছিলাম, একটু পরে ফোন দিন, আমি একটু ক্লাসে আছি, পরে ফোন দিন। এতবার ফোন দিচ্ছেন কেন? 1 মিনিট বলা যাবে না একটু। জি, বৃহস্পতিবার আসবো, ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে এখন আমাদেরকে যে আমরা এখনকে ডায়াগনোসিস যে আমরা করলাম, এখন ডায়াগনোসিস করার পর আমাকে এস্টাবলিশ করতে হবে ডায়াগনোসিস করতে আমরা এস্টাবলিশ। এখন বলা হচ্ছে যে এখন নেক্সট কোশ্চেন আসবে, তুমি কনফার্ম করলা ইট ইজ ডায়াগনোসিস, কনফার্ম করলা যে ইট ইজ লেফট সাইডের প্লুরাল এফিউশন। এখন আমাদেরকে জিজ্ঞেস করবে যে হোয়াট আর দ্য ইনভেস্টিগেশন ইউ উইল কনসিডার দিস পেশেন্ট নাম্বার। হ্যাঁ, ঠিক আছে, কিভাবে কি ইনভেস্টিগেশন করবা। এক নম্বর হচ্ছে তোমার সবসময় হচ্ছে যে তোমার হলো চিপ অ্যাভেলেবল ইনভেস্টিগেশন থেকে তোমার শুরু করতে হবে, যদি সেটা তোমার ডায়াগনস্টিক ক্লু দেয়, ঠিক আছে। যদি পেশেন্টের সোয়েলিং অফ দ্য বডি থাকে,
তাহলে তোমাকে ইউ হ্যাভ টু স্টার্ট ফ্রম দ্য ইউরিনারিমি, কারণ ইউরিনারিমি যদি পেশেন্টের নেফ্রোটিক সিনড্রোম হয়ে হয় তাহলে তোমার এখানে তোমার প্লুরাল এফিউশন পাইলে তখন তোমাকে ইউ হ্যাভ টু স্টার্ট ফ্রম দ্য ইউরিনারিমি। যদি পেশেন্টের কোনো সোয়েলিং না থাকে, ইউরিনারি যদি কমপ্লেন না থাকে, তাহলে তুমি যদি প্রথমে ইউরিনারিমি দিয়ে বলো তাহলে এটা হবে না, ঠিক আছে? তাহলে যেহেতু সোয়েলিং নাই আমাদের, আমরা কনসিডার করব। যদি সোয়েলিং অফ দ্য বডি থাকে তাহলে আমাকে উই হ্যাভ টু স্টার্ট ফ্রম দ্য ইউরিনারিমি। ইউরিনারিমিতে কি পেতে পারি আমরা? অ্যালবুমিন পেতে পারি। ঠিক আছে, যদি অ্যালবুমিন বেশি থাকে তাহলে আমাদের হাইপো অ্যালবুমিনের কারণে প্লুরাল এফিউশন হতে পারে, এটা তোমার ট্রানজিটিভ হতে পারে। সেজন্য আমাকে অ্যালবুমিন, আমরা ইউরিনারিমি যদি বলতে পারি, হ্যাঁ। কিন্তু যেহেতু সোয়েলিং নাই আমাদের এই পেশেন্টে, আমরা ইউরিনারিমি করব। তাহলে উই হ্যাভ টু স্টার্ট ফ্রম দ্য কমপ্লিট ব্লাড কাউন্ট। ঠিক আছে, কমপ্লিট ব্লাড কাউন্ট। এখানে কমপ্লিট ব্লাড কাউন্ট থেকে আমরা গেস করতে পারি। কি গেস করতে পারি? যদি পেশেন্টের ইএসআরটা যদি খুব বেশি থাকে, কাউন্ট যদি নরমাল থাকে, ইএসআর ইজ ভেরি হাই, কাউন্ট যদি নরমাল থাকে, তাহলে আমরা কনসিডার কাউন্ট নরমাল বাট দের ইজ লিম্ফোসাইটোসিস যদি থাকে, তাহলে আমরা এখানে টিবি কনসিডার করব ফার্স্ট। টিবি উই উইল কনসিডার টিবি ফার্স্ট। সেকেন্ড আমরা করব মেলিগনেন্সি। যদি পেশেন্টের কাউন্ট বেশি থাকে, ইএসআরটা মডারেটলি রেজ যদি হয়, ঠিক আছে, এবং কাউন্ট বেশি, যদি নিউট্রোফিল বেশি থাকে, নিউট্রোফিলিক লিপোসাইটোসাইট রেজড ইএসআর যদি থাকে, ঠিক আছে, তাহলে আমরা পেশেন্টকে আমরা এখানে আমরা প্যারানোমিক পেশেন্ট কনসিডার করব। যদি পেশেন্টের নরমাল কাউন্ট লিম্ফোসাইটোসিস থাকে তাহলে আমরা পেশেন্টের আমরা করব কনসিডার করব এটা হলো তোমার টিউবারকুলার আর হলো ব্রঙ্কিয়াল কার্সিনোমা করব। যদি পেশেন্টের হিমোগ্লোবিন কম থাকে তাহলে আমরা পেশেন্টের মেলিগনেন্সি আমরা কনসিডার করি। ঠিক আছে, তাহলে আমরা কমপ্লিট ব্লাড কাউন্ট থেকে আমরা কনসিডার করতে পারছি। কমপ্লিট ব্লাড কাউন্ট থেকে আমরা এখানে তোমার কনসিডার করতে পারতেছি যে কোনটা হতে পারে। হ্যাঁ, ঠিক আছে। এরপরে আমরা কি করব? এরপরে নেক্সট হলো কমপ্লিট ব্লাড কাউন্ট করলাম, তারপর আমরা কি করব? এখানে আমরা একটা চেস্ট এক্সরে করব। চেস্ট এক্সরে করব। ঠিক আছে, এখন চেস্ট এক্সরেতে কি পাবো আমরা? চেস্ট এক্সরে পাবো dense homogeneous opacity involving the middle zone, lower zone, অথবা upper zone, mid zone with lower zone with crescentic curvilinear upper border. Crescentic curvilinear upper border obliterating costophrenic and cardiophrenic angle. Cardiac border, and there is obscuration of cardiac border and হলো তোমার diaphragmatic border. Trachea is shifted to the opposite side, right side. ঠিক আছে, তাহলে এখানে কি কি জিনিস বললাম যে তোমার এক নম্বর হচ্ছে তোমার ডেন্স, একটা প্লুরাল এফিউশন এক্সরে যদি বলতে বলা হয় তাহলে বলতে হবে যে তোমার বা এরকম পাওয়া যাবে ডেন্স হোমোজেনাস অপাসিটি, হোমোজেনাস ইলহোমোজেনাস না, প্যাচি না, একদম ডেন্স হোমোজেনাস অপাসিটি ইনভলভিং দা, আমরা চেস্টের 3টে জোন ভাগ করি, আপার জোন, মিড জোন, লোয়ার জোন। জানো তো নাকি এটা ভাগ করা? জানো কিভাবে করে জোন ভাগ করা? বুঝো? কেউ কথা বলে না। এই যে 130 রোল নাম্বার, সানজিদা বলো দেখি এটা কিভাবে জোন ভাগ করে, বলো কিভাবে জোন ভাগ করে? চেস্টের জোন কিভাবে ভাগ করা হয়? রেডিওলজিক্যালি জোন কিভাবে ভাগ করে? স্যার লাইন দিয়ে কিভাবে লাইন করে? এক্সরে রেডিওলজি পড়া হয়েছে তোমাদের? কিভাবে ভাগ করে? হাউ উইল ডিফারেন্সিয়েট বা হাউ ইউ উইল ডিভাইডেড দা জোন ইন দা রেডিওলজিক্যালি, কিভাবে করবা তুমি? ভাগ করবা কিভাবে ভাগ করে? রেডিওলজি পড়া হয়েছে তোমাদেরকে? এক্সরে পড়া হয়েছে? চেস্ট এক্সরে? জি স্যার। আচ্ছা, ফারনা বলো এবার, ফারনা বলো। স্যার আপার জোন হচ্ছে স্যার অ্যাপেক্স থেকে লোয়ার বর্ডার অফ দ্য সেকেন্ড রিব পর্যন্ত হচ্ছে স্যার আপার জোন। লোয়ার বর্ডার অফ দ্য সেকেন্ড রিব পর্যন্ত আমরা যেটা ইমাজিনারি লাইন টানি, লোয়ার বর্ডার সেকেন্ড রিব থেকে একটা হরিজন্টাল ইমাজিনারি লাইন টানি, তাহলে the upper zone lies above the line, imaginary line. আচ্ছা, তারপর মিডল জোন, স্যার মিডল জোন হচ্ছে স্যার লোয়ার বর্ডার অফ দ্য সেকেন্ড রিব থেকে স্যার লোয়ার বর্ডার অফ দ্য ফোর্থ রিব পর্যন্ত। ফোর্থ রিব পর্যন্ত। ভেরি গুড, ফোর্থ রিব পর্যন্ত। তাহলে
এখন যখন আমরা ডিসক্রাইব করতে যাব, যখন আমরা রেডিওলজিক্যালি বলতে যাব যে ডিসক্রাইব ফাইন্ডিং বলতে যাব, তাহলে আমাদেরকে এইভাবে জোন কনসিডার করতে হবে, ঠিক আছে? আর ঠিক আছে, আর ল্যাটারাল ভিউতে কিভাবে ভাগ করে? ল্যাটারাল ভিউতে কিভাবে ভাগ করে? এটা তুমি এপি ভিউ বা পি ভিউতে ভাগ করলা, ল্যাটারাল ভিউ থেকে কিভাবে জোন ভাগ করবা বা লোব ভাগ করবা, লোব ভাগ করবে, তাই না? করে আমি বলে দিচ্ছি। ল্যাটারাল ভাগ করলে হলো যে তোমার আমরা কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেল থেকে আমরা একটা ইমাজিনারি লাইন টানবো, সেটা তোমার লোয়ার বর্ডার অফ দা ফোর্থ ভার্টিব্রা পর্যন্ত যাবে। খেয়াল করো জিনিসটা আবার, হ্যাঁ, যে তোমার একটা আমরা কি করলাম যে কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেল থেকে আমরা ইমাজিনারি লাইন টানলাম, দ্যাট উইল গোস টু দা লোয়ার বর্ডার অফ দা ফোর্থ ভার্টিব্রা পর্যন্ত গেল, ঠিক আছে? এবং এই ফোর্থ ভার্টিব্রা থেকে, এখান থেকে আমরা ওই লোয়ার বর্ডার থেকে আমরা একটা করব, আর একটা লাইন টানবো আমরা, যেটা তোমার চেস্ট ওয়াল পর্যন্ত আসবে, ঠিক আছে? চেস্ট ওয়াল পর্যন্ত। এবং এটা তোমার যে ইমাজিনারি লাইনটাকে যে জায়গায় কাট করবে, হ্যাঁ, ইমাজিনারি লাইনটাকে যে জায়গায় কাট করবে, তো এই যে তোমার লোয়ার, ছবিটা না দেখালে আসলে হবে না, তোমাদের ছবিটা তোমাদেরকে পরে ওয়ার্ডে দেখাবো, না দেখলে তোমরা বুঝবো না। এটা মুখে বলা যাবে না, বলা কিরকম এটা মনে রাখো। জাস্ট হলো যে I will draw a line from the costophenic angle to the lower border of the fourth vertebra, ঠিক আছে? আর একটা ইমেজের আরেকটা হরিজন্টাল লাইন টানবো আমরা লোয়ার বর্ডার ফোর্থ ভার্টিব্রা থেকে তোমার হরিজন্টালি। এই দুই লাইনের মাঝখানে মিডল লোব থাকবে, আর প্রথম লাইনের নিচে থাকবে তোমার হলো লোয়ার লোব থাকবে, হ্যাঁ, আর উপরে থাকবে হলো আপার লোব। এটা হলো ল্যাটারাল ভিউ আমরা এই করি, ঠিক আছে? তাহলে আমরা যেটা আমাদের ইয়েতে আসি, সেটা হলো তোমার যে এসএসটেক্সে বলতে হবে ডেন্স হোমোজেনাস অপোসিটি ইনভলভিং দা লোয়ার জোন, মিড জোন উইথ কার্ভিলিনিয়ার বা কিসিন্টিক আপার বর্ডার, obliterating costophenic and cardiophrenic angle, and there is shifting of the trachea, ঠিক আছে? shifting of the trachea and also shifting of the mediastinum. যদি mediastinum এবং তোমার ট্রাকিয়া শিফটিং থাকে, দ্যাট ইজ হলো তোমার মেসিভ প্লুরাল এলিভেশন। অথবা যদি পেশেন্টের আপার লোব যদি তোমার ইনভলভমেন্ট থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে মেসিভ প্লুরাল এলিভেশন বলবো। যদি মিড জোন লোয়ার জোন থাকে, মিড জোন পর্যন্ত থেকে মডারেট, আর যদি তোমার লোয়ার জোন পর্যন্ত থাকে সেটা হচ্ছে স্মল প্লুরাল এলিভেশন, ঠিক আছে? এখন এইখানে তোমার কতগুলো কোশ্চেন আসে, কোশ্চেনগুলো তোমাদেরকে খেয়াল করতে হবে যে তোমার যে একটা রেডিওলজিক্যাল এভিডেন্স হতে কতটুকু ফ্লুইড লাগবে। তোমার একটা রেডিওলজিক্যাল এভিডেন্স হতে গেলে তোমার কতটুকু ফ্লুইড লাগে? রেডিওলজিক্যাল এভিডেন্স হতে গেলে তোমার লাগে হলো 200 ml লাগে। নরমালি কতটুকু ফ্লুইড থাকে? 25 থেকে 50 ml নরমাল ফ্লুইড থাকে, প্লুরাল স্পেসে থাকে। আর তোমার রেডিওলজিক্যালি তোমার এভিডেন্স হতে গেলে তোমার 200 লাগবে, ঠিক আছে? আল্ট্রাসাউন্ড করে পেতে গেলে তোমার কতটুকু পাবে? 150 ml থাকবে, 150 ml, হ্যাঁ, 150 ml যদি হয় তাহলে আমরা আল্ট্রাসাউন্ড। ক্লিনিক্যালি ডিটেক্ট করতে গেলে কতটুকু লাগবে জানো? 500। আমি আবার বলতেছি, ক্লিনিক্যাল ডিটেকশন লাগবে তোমার, ক্লিনিক্যাল ডিটেকশন করতে গেলে 500 লাগবে। তারপরে তোমার যদি পেশেন্ট আল্ট্রাসাউন্ড করতে যদি ডিটেকশন করে যায়, তাহলে আমাদেরকে 150 ml হলে পাওয়া যাবে আল্ট্রাসাউন্ডে। যদি পেশেন্টের রেডিওলজিক্যালি পাইতে চাই, আমাদেরকে 200 ml লাগবে। আর যদি আমরা ল্যাটারাল ডিকিউবিটাস করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের 150 ml হলে আমরা প্লুরাল ফ্লুইড পাবো, ঠিক আছে? তাহলে এইগুলো জিনিস আমাকে কনসিডার করতে হবে। তাহলে আমরা কমপ্লিট ব্লাড কাউন্ট করলাম, তারপরে আমরা করলাম হলো আমরা চেস্ট এক্সরে করলাম, চেস্ট এক্সরে করে আমরা কনফার্ম করলাম যে তার প্লুরাল এলিভেশন আছে এখন, ঠিক আছে? এরপর আমাদেরকে যদি পেশেন্ট 40 বছরের উপরে হয়, তাহলে আমাদেরকে দুটো টেস্ট করতে হবে। একটা হচ্ছে তোমার হলো ইসিজি করতে হবে, আর হলো ব্লাড সুগার করে ফেলতে, ঝামেলা শেষ। এরপর আমরা পেশেন্টের প্লুরাল ফ্লুইড স্টাডি করব, আর হলো প্লুরাল বায়োপসি করব, ঠিক আছে? প্লুরাল ফ্লুইড স্টাডি এন্ড দি প্লুরাল বায়োপসি করব, ঠিক আছে? প্লুরাল ফ্লুইডে বায়োপসি, প্লুরাল ফ্লুইডে আমরা কি কি দেখি? প্লুরাল ফ্লুইডে আমরা দেখব, প্লুরাল ফ্লুইডে আমরা করব হলো তোমার 1 নম্বর গ্রাম স্টেনিং করব, এফবি স্টেনিং করব, ঠিক আছে? তারপর পেশেন্টের মেলিগনেন্সি সেল দেখব, আর হলো আমরা বায়োকেমিক্যাল টেস্ট করব। বায়োকেমিক্যালের মধ্যে আমরা প্রোটিন কন্টেন্ট দেখব, এলডিএইচ দেখব, আর হলো অ্যাডেনোসিন দেখব, এডিএ,
এডিএ। তাহলে কি কি করব আমরা 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 এর মধ্যে প্রোটিন দেখব, গ্লুকোজ দেখব, এডিএ দেখব, আর হলো এলডিএস দেখব, ঠিক আছে। আর ওইদিকে আমরা সাইটোলজির মধ্যে সাইটোলজি করব, হ্যাঁ, সাইটোলজির মধ্যে হলো ম্যালিগন্যান্ট সেল আছে কিনা। আর এদিকে আমরা মাইক্রোবায়োলজির মধ্যে গ্রাম স্টেনিং করব, এফবি স্টেনিং করব, এফবি স্টেনিং করব, ঠিক আছে। এখন এইখানে আমরা প্লুরাল ফ্লুইড স্টাডি করার সময় আমরা এখানে দুটো ভাগে ভাগ করতে পারি একটা প্লুরাল ফ্লুইড ইয়ে দিয়ে, ঠিক আছে। একটা কি হবে, একটা হলো এক্সিডিটিভ প্লুরাল ডিফিউশন আর হলো ট্রানজিটিভ প্লুরাল ডিফিউশন। এই ট্রানজিটিভ বা এক্সিডিটিভ প্লুরাল ডিফিউশন কিভাবে আমরা করি, আমরা আমরা কিভাবে করি, এটাকে আমরা লাইটস ক্রাইটেরিয়া দিয়ে আমরা এক্সিডিটিভ বা ট্রানজিটিভ প্লুরাল ডিফিউশন করি, আমরা ভাগ করি, ঠিক আছে। তো লাইটস ক্রাইটেরিয়া বলতে পারবা, বলতে পারবা লাইটস ক্রাইটেরিয়া কাকে বলে? লাইটস ক্রাইটেরিয়া কি জিনিসটা? আচ্ছা, আমি বলে দিচ্ছি। যদি আমরা এখানে কতগুলো জিনিস দেখি, একটা হলো তোমার প্লুরাল ফ্লুইড এবং সিরামের প্রোটিনের আমরা রেশিও করি, ঠিক আছে। যদি তোমার এটা মোর দেন 0.5 হয় তাহলে এটা এক্সিডিটিভ। যদি তোমার প্লুরাল ফ্লুইড এলডিএইচ এবং প্লুরাল ফ্লুইড এইচ এবং ব্লাডের এলডিএইচ যদি আমরা রেশিও করি, এটা যদি 0.6 এর উপরে হয় তাহলে আমরা এক্সিডিটিভ বলি। অথবা যদি পেশেন্টের এলডিএইচ যদি প্লুরাল ফ্লুইড এলডিএইচ যদি তোমার নরমালের যদি 2/3 হয় তাহলে সেটাকে আমরা এক্সিডিটিভ বলি। এটা হচ্ছে তোমার লাইট ক্রাইটেরিয়া। যে কোনো একটা ক্রাইটেরিয়া যদি পূরণ করে সেটাকে আমরা লাইট ক্রাইটেরিয়া। এখন তোমার যদি হয় তাহলে আমরা বলবো লাইট ক্রাইটেরিয়া যদি তোমার পজিটিভ হয় তাহলে আমরা এটাকে বলবো এক্সিডিটিভ প্লুরাল ডিফিউশন, ঠিক আছে। তো এক্সিডিটিভ প্লুরাল ডিফিউশনের এবং ট্রানজিটিভ প্লুরাল ডিফিউশন তোমাকে কিছু কারণ জানতে হবে, ঠিক আছে। যদি জিজ্ঞেস করা এক্সিডিটিভ প্লুরাল ডিফিউশন কি কি কারণে হয়, সেটা হচ্ছে তোমার টিবি, লিম্ফোমা, তারপরে ম্যালিগন্যান্সি, এসএলই, আরএ, তারপরে তোমার প্যারানিউমেটিক ডিফিউশন, তারপরে তোমার সাবডার্মিক ডিজার্ডের মধ্যে অ্যাবসেস, সাবপালমোনারি অ্যাবসেস, প্যানক্রিয়াটাইটিস, এগুলো পালমোনারি ইনফেকশন, এগুলোর কারণে তোমার এক্সিডিটিভ প্লুরাল ডিফিউশন হতে পারে, হ্যাঁ। তারপরে ট্রানজিটিভ কি হতে পারে, তোমার নেফ্রোটিক সিনড্রোম হতে পারে, হার্ট ফেলিয়ার হতে পারে, তোমার হলো যে ক্রনিক লিভার ডিজিজ কারণে, ম্যাল অ্যাবজর্পশনের কারণে তোমার এটা হতে পারে, প্লুরাল ডিফিউশন হতে পারে, ঠিক আছে। তাহলে আমরা লাইট ক্রাইটেরিয়া দিয়ে করব, ঠিক আছে। এরপর আমাদেরকে কি করতে হবে, এরপর আরো কিছু আমরা টেস্ট করতে পারি ইটিওলজি এস্টাবলিশ করার জন্য। কি কি টেস্ট করতে পারি আমরা, যেমন গ্লুকোজ দেখি আমরা। গ্লুকোজ সাধারণত যদি আর এর পেশেন্ট হয় তাহলে গ্লুকোজ লেভেলটা কমে যায়, ঠিক আছে। এছাড়া আমরা পিএইচ করতে পারি, প্লুরাল ফ্লুইডের পিএইচ করতে পারি। পিএইচ করে কি দেখা যায়, যদি পিএইচ কমে যায় তাহলে আমরা এমপাইমা কনসিডার করব, ঠিক আছে। পেশেন্টের এমপাইমা কনসিডার করব, ওকে। আচ্ছা, এরপর আমরা আর কি টেস্ট করতে পারি, আমরা টেস্ট করতে পারি পেশেন্টের আমরা প্লুরাল বায়োপসি করতে পারি, হ্যাঁ, প্লুরাল বায়োপসি করতে পারি। এখন এইখানে তোমার প্লুরাল বায়োপসির ইয়েল্ডিং ভ্যালুটা তোমার খেয়াল করতে হবে। নরমালি প্লুরাল ফ্লুইডে আমরা এফবি যদি স্টেন করি তাহলে এখানে 10% পজিটিভ হয়, ঠিক আছে। আর যদি পেশেন্টের যদি আমরা প্লুরাল বায়োপসি করি, প্লুরাল বায়োপসি যদি করা হয় তাহলে 80% পজিটিভ হতে পারে, ঠিক আছে, টিবি। আর যদি মেলিগন্যান্সিতে প্লুরাল বায়োপসিতে 40% পজিটিভ। এই ইয়েল্ডিং ভ্যালুটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে প্লুরাল ফ্লুইড যদি আমরা এফবি করি তাহলে আমরা এখানে 10% তার হলো পজিটিভ, এফবি পজিটিভ হয়। যদি আমরা প্লুরাল বায়োপসি করি টিবির ক্ষেত্রে 80% পজিটিভ থাকে, তাহলে কত ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য ডায়াগনোসিস অফ টিউবারকুলোসিস। আর যদি পেশেন্টের আমরা প্লুরাল বায়োপসি করি মেলিগন্যান্সির ক্ষেত্রে 40% ইয়েল্ডিং ভ্যালু, 40% পজিটিভ হবে, ঠিক আছে। তাহলে আমাদেরকে অবশ্যই এগুলা বায়োপসি করতে হবে, ঠিক আছে। এইগুলো আমাদেরকে করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এইভাবে এখন আমরা তাহলে এই পরীক্ষাগুলো করে আমরা আমাদের প্লুরাল ডিফিউশনকে আমরা ডায়াগনোসিস করে ফেললাম। এটা ওয়েদার ইট ইজ প্যারানিউমোনিক, এটাকে তোমার টিউবারকুলার নাকি মেলিগন্যান্সি নাকি তোমার। এখন পেশেন্টের ম্যানেজমেন্ট কি করবা, ম্যানেজমেন্ট হচ্ছে তোমার যদি পেশেন্টের সিভিয়ার ডিস্ট্রেস থাকে তোমার প্লুরাল ফ্লুইড অ্যাসপিরেশন করতে হবে। প্লুরাল ফ্লুইড অ্যাসপিরেশন কতটুকু করবা, প্লুরাল ফ্লুইড অ্যাসপিরেশন নট মোর দেন 1.5 লিটার পার ডে। কারণ হচ্ছে এখানে যদি করা হয় তাহলে এটা রিএক্সপানশন পালমোনারি এডিমা হয়। কারণ কোলাপস অ্যালভিওলাই গুলো যখন সাডেন রিওপেন করবে তখন এখানে ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে, তখন পালমোনারি এডিমা হওয়ার চান্স থাকে। এটা বলা হচ্ছে রিএক্সপানশন
পালমোনারি ইডিমা, পেশেন্টের শ্বাসকষ্ট হতে পারে, এই জন্য আমরা উইল নেভার মানে তোমার অ্যাসপিরেট করবো মোর দ্যান 1.5 লিটার করবো না, ঠিক আছে। ট্যাপুলার ফ্লুইড যদি পেশেন্টের শ্বাসকষ্ট হয়, ব্রেথলেসনেস হয়, তাহলে আমরা প্লুরাল ফ্লুইড আমরা অ্যাসপিরেশন করে ফেলবো, ঠিক আছে। আমরা প্লুরাল ফ্লুইড অ্যাসপিরেশন কোন দিক দিয়ে করি, আমরা কোন দিক দিয়ে করি, আমরা স্ক্যাপুলার লাইন দিয়ে করতে পারি, হ্যাঁ, আমরা ডরসাল স্ক্যাপুলার লাইন, আমরা যেখানে ম্যাক্সিমাম স্ক্যাপুলার লাইন যেটা আছে, স্ক্যাপুলার অ্যাঙ্গেল অফ দ্য স্ক্যাপুলার থেকে নিচের দিকে আমরা যে কোনো বর্ডারে আমরা হলো স্পেসে আমরা একটা নিডল দিয়ে অ্যাসপিরেশন করতে পারি, অথবা আমরা করতে পারি অ্যাঙ্গেল অফ সেফটি বলা হয়। অ্যাঙ্গেল অফ সেফটি হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার মিড এক্সিলারি লাইনের, ঠিক আছে, 4th 5th ইন্টারকস্টাল একটা স্পেসকে অ্যাঙ্গেল অফ সেফটি বলা। এখানে টিউব ড্রেনেজ করতে পারে, আইটি টিউব, হ্যাঁ, ইন্টারকস্টাল টিউব দিয়ে আমরা ফ্লুইড বের করে দিতে পারি, ঠিক আছে, এটা করা যেতে পারে। তাহলে ফ্লুইড অ্যাসপিরেশন করব। আর হচ্ছে যে আমরা এট সেম টাইম আমরা ট্রিটমেন্ট অফ দা ইটিওলজি, যদি প্যারানিউমিক হয় তাহলে আমরা অ্যান্টিবায়োটিক দেবো, যদি টিউবারকুলোসিস হয় তাহলে আমরা টিউবারকুলোসিস আমরা চিকিৎসা দেবো, আর যদি পেশেন্টের ম্যালিগনেন্সি হয় তাহলে আমরা ফ্লুরিডোসিস করব। ফ্লুরিডোসিস কি, আমরা ফ্লুরিডোসিস কি, ফ্লুরিডোসিস হচ্ছে তোমার আয়োটোজেনিক obliteration of the pleural space, iodinic obliteration of the pleural space by তোমার using chemicals। আমরা কি কি ইউজ করতে, অটোলোগাস ব্লাড ইউজ করা যেতে পারে, ট্যাল্ক ইউজ করা যেতে পারে, আর কেমোথেরাপির জন্য ব্লিউমাসিন দেওয়া যেতে পারে, আর হলো টেট্রাসাইক্লিন আমরা ইউজ করে আমরা আর্টিফিশিয়ালি অবলিটারেশন করতে পারি, এটাকে বলা আছে প্লুরিডোসিস বলা হয়। এছাড়া সার্জিক্যাল প্লুরিডোসিস করা যেতে পারে, হ্যাঁ, সার্জিক্যাল প্লুরিডোসিস করা যেতে পারে। তাহলে যদি পেশেন্টের রিকারেন্ট ম্যালিগন্যান্ট প্লুরাল এফিউশন হয় তাহলে সেই ক্ষেত্রে আমার অবশ্যই এখানে তোমার আমরা সার্জিক্যাল অথবা তোমার কেমিক্যাল প্লুরিডোসিস করতে পারি, ঠিক আছে। তো ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আর কিছু কোশ্চেন আছে তোমাদের, জিজ্ঞেস করবা এখান থেকে। আমরা যদি তোমরা এইভাবে এটাকে প্রেজেন্ট করতে পারো, এইভাবে যদি করতে পারো তাহলে তোমাদের লং কেস পাস হয়ে যাবে, অসুবিধা নেই, হ্যাঁ। এখান থেকেই শর্ট কেস হবে, শর্ট কেস গুলো হলো তোমাদের এবং লং কেস গুলো হয়ে গেল, ঠিক আছে। তোমাদের কোনো কোশ্চেন আছে আর? কোন কোশ্চেন আছে? কেউ কথা বলে না, সামনাসামনি না হলে হবে না, এর মধ্যে অনেক হাতে না দিলে। শোনো, তো ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আর ওই যে বুধবারের দিন একটা ক্লাস আছে, বুঝছো, বুধবারের দিন 12টার সময় একটা লেকচার ক্লাস আছে আমার, ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, হ্যাঁ।